আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্প্রতি ভারতীয় একজন প্রাক্তন কূটনীতিকের সাথে সার্জিও গোরের বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আজকে প্রধানত সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। পাশাপাশি শেখ হাসিনা যে ফিরছেন, কিসের উপর ভিত্তি করে তিনি ফিরবেন, কবে ফিরবেন, এই বিষয়ে কিছু প্রাসঙ্গিক আলোচনা থাকবে। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই সার্জিও গোরের একটা এক্স হ্যান্ডেলের টুইটের ব্যাপারে বলি। গত দুদিন ধরে সার্জিও গোরকে নিয়ে কথা বলছি। আসলে এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক ভাবেই এই নামটি বারবার আসছে। সার্জিও গোর চলে যাবার সময় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন যে বর্তমান সরকারের সাথে তাদের যে পারস্পরিক পার্টনারশিপ এবং অর্থনৈতিক যে সম্পর্ক সেটা আরো জোরদার করার কথা বলেছেন এবং তিনি এই দুই দেশের সম্পর্ক, এই যে গতানুগতিক একটা টুইট করেছেন। এই টুইটে উল্লসিত হয়ে অনেকেই দেখলাম যে দেখো যে আওয়ামী পন্থীরা গুজব ছড়াচ্ছে, আসলে কি এই টুইটেই তো সে বলে গেছে যে সরকারের সাথে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে টুইটে বলা হয়েছে। আমি একটু ফিরে যেতে চাই 2024 সালের মে মাসে। সেই সময়ে বাইডেন প্রশাসনের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসেছিলেন। তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়েই তিনি আলোচনা করেছেন এবং এই সার্জিও গোর যে টুইট করেছেন অনেকটা একই ভাষা ছিল ডোনাল্ড লুর। কিন্তু এখন আমরা জানি যে ডোনাল্ড লু মে মাসে এসেছিলেন আসলে রেজিম চেঞ্জের যে জঙ্গি অভ্যুত্থান সেটার ফাইনাল মিটিং করতে। সবার সাথে তিনি মিটিং করে গেছেন, এমনকি একদম ইনফ্লুয়েন্সার লেভেলে পর্যন্ত তিনি মিটিং করেছেন। সুতরাং তারা এক্স হ্যান্ডেলে কি টুইট করলো, কি বিবৃতি দিল, সেটি শেষ কথা নয়। বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট রেজিম চেঞ্জের পর থেকে ভালো নেই। যতগুলো ইন্ডিকেটর আছে একটা দেশকে আপনি ভালো বলবেন, ডেমোক্রেসি বলেন, ইকোনমিক ইন্ডিকেটর বলেন, সোশ্যাল ইন্ডিকেটর বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, মানবাধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, কোন ইন্ডিকেটরে বাংলাদেশ 2005 সালের 5ই আগস্টের পর থেকে সামনে এগিয়েছে? এখন প্রত্যেকটা দেশ, বিশেষ করে এই পশ্চিমা দেশগুলো, তাদের কিন্তু একটা ইনফরমেশন সোর্স আছে। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি কি তারা তাদের দূতাবাস এবং নিজস্ব চ্যানেলে ইনফরমেশনটা নেয়। ধরেন আমেরিকা জানে বাংলাদেশে আসলে কি হচ্ছে, তাদের স্বার্থ রক্ষায় তারা কতটুকু কথা বলবে, কতটুকু অ্যাক্ট করবে সেটা আলাদা। বাংলাদেশের প্রকৃত অবস্থা জানার জন্য আমেরিকার সরকার বাংলাদেশ দূতাবাসে ওয়াশিংটনে যে প্রেস মিনিস্টার আছে তার মুখের দিকে তাকায় বসে থাকে না। প্রেস মিনিস্টার ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়ে যদি মনে করে যে আমেরিকান গভর্নমেন্ট ওইটার উপরেই ডিপেন্ড করে বসে আছে, তাহলে বলতে হবে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা 5ই আগস্টের আগে অনেক ফেসবুক সেলিব্রিটি দেখেছিলাম, তারা একটা স্ট্যাটাস দিলে লাখ লাখ রিয়াকশন হইতো। এখন তারা স্ট্যাটাস দিলে ওইটা 100-এর ঘরে নেমে গেছে। কমেন্টস তো পড়েই না, যতগুলো কমেন্টস পড়ে সেগুলো খুবই নেগেটিভ। এই কথাগুলো এই কারণেই বললাম যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে বাংলাদেশকে কেন্দ্র করে যেসব বিশ্বের দেশগুলো ভাবে তারা নতুন করে ভাবছে। যে ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের কোনো অন্যায় চোখে দেখতো না, তারাও কিন্তু এখন নড়ে চড়ে বসেছে এবং তারা আর আগের মতো ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না। তো একথা এই কারণেই বলছি যে সম্প্রতি সার্জিও গোর
একজন ভারতের এক্স ডিপ্লোম্যাটের সাথে কথা বলেছেন এবং তিনি সেখানে বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের মূল্যায়ন সঠিক ছিল না, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং সাংগঠনিক শক্তিটার ব্যাপারেও আমাদের মিসলিড করা হয়েছিল। এখানে আরেকটু প্রাসঙ্গিকভাবে বলি যে 2024 সালে যখন এই রেজিম চেঞ্জের জঙ্গি অভ্যুত্থানটা হয়, তখন আমেরিকার ক্ষমতায় ছিল বাইডেন প্রশাসন, মানে ডেমোক্র্যাটরা। এই ডেমোক্র্যাটের বিল ক্লিন্টন ফ্যামিলির সাথে ডক্টর ইউনূসের পার্সোনাল রিলেশন ছিল এবং ডক্টর ইউনূস তখন সরাসরি লবিস্ট ফার্মের মাধ্যমে এবং বিভিন্ন মেশিনারিজ কাজে লাগিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার এগুলো সম্পর্কে ব্যাপক অপপ্রচার করেছে, ব্যাপক ভুল তথ্য দিয়েছে এবং যার ফলে এই রেজিম চেঞ্জ এবং রেজিম চেঞ্জের পরে আজকে বিশ্ব দেখতেছে যে এখানে তো জঙ্গিবাদের উত্থান হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ ইজ গোয়িং ডাউন সেটা না, এই জঙ্গিবাদের উত্থানের সাথে সারা বিশ্বের শান্তি, নিরাপত্তা, সাউথ এশিয়ার স্থিতিশীলতা জড়িত এবং এই জায়গাটায় নড়ে চড়ে বসেছে বিশ্ব যে বাংলাদেশ কি আরেকটা আফগানিস্তান হবে, বাংলাদেশ কি আরেকটা সিরিয়া হবে। এই যে ভারতের এক্স ডিপ্লোম্যাটের কথা বললাম, উনি একটা প্রোগ্রামে আসবে বলে আমরা তার সাথে যোগাযোগ করছি। আপনারা জানেন যে আগামী 5ই অগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় একটা সেমিনার হবে, আলোচনা সভা বলেন যাই বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটা আলোচনা হবে। সেই আলোচনায় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় থাকবেন, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল থাকবেন, ক্রিকেটার সাকিব থাকবেন, আরো অনেকেই থাকবেন এবং ধারণা করা হচ্ছে যে ওই মিটিং এ শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, তার দেশের ফেরার ব্যাপারে কথা বলবেন। এটা এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। আগস্ট মাসেই আবার দিল্লিতে আরো 3টা প্রোগ্রাম হবে। ইউরোপের হ্যান্ড ইন হ্যান্ড একটি মানবাধিকার সংস্থা আছে, তারাও এই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে একটা মিটিং করবে এবং আরো 2টো প্রোগ্রাম করবে একটা ইউনিভার্সিটিতে এবং সেখানে ইউরোপের অনেক ডিপ্লোম্যাটরা আসবে। সো পুরো অগাস্ট মাস জুড়ে আমরা কিন্তু এই আলোচনাগুলো শুনবো, বাংলাদেশ বিষয়ক আলোচনা এবং আরো তথ্য পাবো। তো ওই আগস্টের প্রোগ্রামেই ওই এক্স ডিপ্লোম্যাটকে স্পিকার হিসেবে ইনভাইট করার জন্যই মূলত আমরা যোগাযোগ করেছিলাম। তো তখন এই ইনফরমেশনটা পেলাম এবং এক্স ডিপ্লোম্যাট এটা নিয়ে পত্রিকায় একটা আর্টিকেল লিখেছেন। এটা একটি ব্রিটিশ দৈনিক পত্রিকায়। আমরা ধারণা করছি যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে। সেইখানে এই সার্জিও গোরের সাথে তার যে কথোপকথন এবং সার্জিও গোর মনে করেন যে শেখ হাসিনার এখন আসলে বাংলাদেশে ফেরার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে আওয়ামী পরিবার বা আওয়ামী পক্ষে যেমন আওয়ামী বিপক্ষে বা প্রতিপক্ষেও কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা গেছে। হ্যাঁ, কেউ আনন্দে উদ্ভাসিত, উদ্বেলিত, কেউ প্রতীক্ষা করছে, কেউ ভয় কাঁপছে এবং প্রতিপক্ষ বিশেষ জামাত তো এখন মোটামুটি রাজনীতিতে ডাউন। এই যে খাদে পড়ছে, যে কাম, লালসা, যৌনতা, পর্ণ ছবি এসবের যে খাদে পড়ছে, সেখান থেকে জামাত কিভাবে উঠবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু বিএনপির ভেতরেও কিন্তু একটা ভয় ঢুকে গেছে। এই যে শনিবার দিন স্থায়ী কমিটির মিটিং হলো, এ সম্পর্কে সামান্য হিন্টস দিয়েছিলাম গতকাল। সেখানে মন্ত্রীদের সমালোচনা হয়েছে, কিছু মন্ত্রীকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, অনেককে নতুন করে মন্ত্রী পরিষদে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। সেখানে রিজভী ভাইকেও একটা বলা হয়েছিল যে আপনিও একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। তখন রিজভী ভাই বলেছে মন্ত্রিত্ব দিয়ে কি হবে, সরকারই তো যেখানে থাকবে না। তার মানে একটা ভয়, একটা আলোচনা তাদের ভেতরে শুরু হচ্ছে। এবং শেখ হাসিনা যদি ফেরে, শেখ হাসিনা কি শুধুমাত্র এই সার্জিও গোরের উপরে নির্ভর করে ফিরবেন, পশ্চিমা রাষ্ট্রসমূহের উপরে নির্ভর করে ফিরবেন?
আজকের রাজনৈতিক বাস্তবতায় আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দিল্লিতেও যখন কথা বলেছি, শেখ হাসিনার কিন্তু প্রধান ভরসার জায়গা বাংলাদেশের মানুষ। তিনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের উপরে আস্থা রেখে দেশে ফিরবো এবং বাংলাদেশের মানুষের কাছেই ফিরবো এবং বাংলাদেশের মানুষ আমার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মানে একজন জনদরদি, গণবান্ধব নেতার মতোই কথা বলেছেন তিনি। এবং এখন অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে শেখ হাসিনা যেদিন দেশে ফিরবেন সেদিন তাকে রিসিভ করতে কত লোক যাবে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 2 কোটি, অথচ 5 লাখ লোক যদি যায় তাহলে কিন্তু ওই ওই শহরটা যেখান থেকে তিনি ঢুকবেন বাংলাদেশে, সেই জায়গাটা কিন্তু একটা মানে অচল অবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে জনগণের উপরে আস্থা রেখে শেখ হাসিনা ফিরছেন। সহযোগী শক্তি হিসেবে বিদেশি সমর্থন, প্রতিবেশী রাষ্ট্রের সমর্থন, এগুলো ইস অল ফাইন, বাট শেখ হাসিনার আস্থার মূল জায়গাটা হলো বাংলাদেশের মানুষ। এবং গত 2 বছরে এত অত্যাচার নির্যাতনেও কিন্তু আওয়ামী লীগ ভেঙে পড়েনি, বরং আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে, তৃণমূল আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়েছে। এবং আমার ধারণা 1981 সালের 17ই মে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত শেখ হাসিনার যে জনপ্রিয়তার গ্রাফ যদি করি, তাহলে এখন নিঃসন্দেহে তিনি মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। তার জনপ্রিয়তার গ্রাফ এখন অনেক উঁচুতে। সো শেখ হাসিনা ফিরবেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে ফিরবেন, কিন্তু এখন ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কিংবা তার আগে ফিরবেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এবং দেশে ফেরার আগে তিনি একটু আজমির শরীফে যেতে চান। আজমির শরীফে বঙ্গবন্ধুও গিয়েছিলেন, নেত্রী অনেকবার গিয়েছেন। তো এবার যদি তিনি যান আজমির শরীফে, তো বঙ্গবন্ধু যে আজমির শরীফে গিয়েছিলেন তার একটা ছবি কিন্তু আছে এবং ছবিটা আমাদের কাছে আছে। আমরা সেই ছবিটা প্রিন্ট করে বাধাই করে আমি বাংলাদেশ থেকে সেটা নেত্রীর কাছে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। সুতরাং সবকিছু ঠিকঠাক মতোই চলছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে তাদের নেত্রী শেখ হাসিনা ফিরে আসবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের আগস্ট মাসটি কেমন যাবে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই জুলাই মাসটি কেমন গেল। আজকে বৃহস্পতিবার, জুলাই মাসের 30 তারিখ। এই সময় এই ভিডিওটি করছি। আমি বেশ কয়েকটি ভিডিও সেই গত এপ্রিল, মে জুন থেকে আমি বেশ কয়েকটা ভিডিও করছি। এর আগেও শেখ হাসিনার জামানাতে করেছি একাধিকবার, ইউনূস সাহেবের জামানাতে করেছি, তারেক রহমান সাহেবের জামানাতেও কয়েকটি ভিডিও করেছি, যার শিরোনাম ছিল কখন পালাবেন, কিভাবে পালাবেন, কোথায় পালাবেন, এই শিরোনাম দিয়ে। তারপর অনেকগুলো শিরোনাম করেছি প্রকৃতিকে নিয়ে, যে রাজনীতি প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্রহ নক্ষত্র বৃহস্পতি আপনার পক্ষে না থাকলে সমস্যা তৈরি হয়। অনেকগুলো ভিডিও করেছি, যে ভিডিওগুলোর মধ্যে আমি সবসময় বলার চেষ্টা করেছি আমাদের দেশের কোন কোন মাসে কি কি রাজনৈতিক বিবর্তন ঘটে এবং কি কি পরিণতি ডেকে নিয়ে আসে বাঙালির জীবন। এই কথাগুলো আমি বলেছি। আবার আপনাদেরকে স্মরণ করে দেই যে এই আগের ভিডিওগুলো যেটা বলেছে যে আমাদের দেশের যত অঘটন, সেই অঘটনের যে পরিস্থিতি, প্রেক্ষাপট, এগুলো ধূমায়িত হয় জুলাই মাসে। নমুনা তৈরি হয় চারিদিকে, দানা বেঁধে ওঠে, ঢেউ পড়ে চারিদিকে। আপনি বুঝতে পারবেন জোয়ার আসছে বা ভাটা চলছে। আপনি বুঝতে পারবেন যে সামনে জুলাই মাস দেখে আপনি বুঝতে পারবেন কালবৈশাখী নাকি সাইক্লোন নাকি সুনামি কি আঘাত হানবে। আর এই যে জুলাই মাসে যা কিছু সিমটম হয়,
এটা বেসিক্যালি ঘটে যায় আগস্ট মাসে। আর আগস্ট মাসে যে ঘটনাটা ঘটে যায়, ঘটার পর ওটার একটা ফল, আপনি ঘটনাগুলো পরীক্ষা দিলেন, পরীক্ষার ফলটা, এই ফলটা প্রকাশিত হয় সেপ্টেম্বর মাসে। এই জন্য আমি আমার মতো করে আমি বলার চেষ্টা করছি জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টি মাস প্রতি বছরই আমাদের রাজনীতির জন্য, অর্থনীতি না অন্য কোনো কিছু না, আমাদের রাজনীতির জন্য একটি ট্রায়াঙ্গেল, ত্রিভুজ, একটি বারমুদা ট্রায়াঙ্গেলের মতো, একটি ব্ল্যাক হোল। এবং এটা আমি 71 সন থেকে যদি আপনি প্রতি বছর 71, 72, 73 এইভাবে প্রতি বছর এই 3টি মাসকে আপনি মূল্যায়ন করেন, আপনি দেখতে পাবেন যে এখানে কি বিবর্তনগুলো ঘটে গেছে। এখন সেই দিক থেকে ধরেন এই জুলাই মাসে আমরা কি দেখলাম, যেটা 2024-এর জুলাইতে ছিল না, 2025-এর জুলাইতে ছিল না। এই জুলাইতে আমি দেখলাম বা আমরা দেখলাম এনসিপির সঙ্গে, যাকে বলা হয় সাধারণ মানুষের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, যেটা গত বছর ছিল না, গত বছর শুরু হয়েছিল। এই সময়টিতে আমরা দেখলাম যে এনসিপির যে সকল নেতৃবৃন্দ রাষ্ট্রীয় প্রোটোকল পেত, পুলিশের কাছ থেকে, মিলিটারি থেকে, সরকার থেকে, এটা এবছর শূন্য হয়ে গেছে। এবছর আমরা নতুন করে দেখলাম যে এই 17 বছরের মধ্যে প্রথম ছাত্রদল, যুবদল, বিএনপির যারা লোকজন তারা মারমুখী হয়ে গেছে, লড়াকু হয়ে গেছে এবং বাটাম দেওয়া যাকে বলা হয়। এটা আমি আরো বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি যে বিএনপি এভাবে চুপ থাকবে না, তারা প্রতিশোধ নেবে, হাতে, পায়ে, মুখে, শব্দে, যেখানে যেখানে। এবং এটা তারেক রহমান সাহেব তো দূরের কথা, আমি এই কথা তারেক রহমান সাহেব নন, তারেক রহমান সাহেবকে আমি 2018-19 সনে বলেছি যে ভাই আপনি আসবেন, কিন্তু এই সমাজে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এদের মধ্যে এত বেশি যাকে বলা হয় কাদা ছোড়াছুড়ি হয়েছে, এত বেশি সংঘাত এবং এত বেশি দুঃখ, কষ্ট, বেদনা, ঘা তৈরি হয়েছে যে আপনি তো দূরের কথা, স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমানও যদি আসেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই ঘটনাগুলো ঘটবে এবং এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে ঘটে যাবে, তারপরে আপনি কিভাবে পরিস্থিতি সামাল দিবেন সেটি নিয়ে চিন্তা করেন, কিন্তু আপনি ঘটনা থামাতে পারবেন না। এই কথাগুলো আমি তাকে 2019 সনে বলেছি জনাব তারেক রহমান সাহেবকে। তিনি বলেন যে রনি ভাই বলেন কি, এটি কেন হবে? আমি বললাম যে এটা তো হলো আপনার 5 থেকে 6 কোটি লোক বিএনপি করে, এখন প্রতিটি জায়গাতে, এই যে দেখুন এখন হবিগঞ্জে যে ঘটনা ঘটলো, আপনার কাছে কি মনে হয় সালাউদ্দিন সাহেব শিখিয়ে দিয়েছে, রাশেদ শিখিয়ে দিয়েছে, তারেক রহমান সাহেব শিখিয়ে দিয়েছে? ওখানে অটো, ইট হ্যাপেন্ড অটো। আবার তারা এই যে যাকে বলা হয় সিলেটের গোলাপগঞ্জে গিয়ে তারা আবার লাঞ্ছিত হলো, এটিকে তাকে কেউ শিখিয়ে দিয়েছে? কখনো শিখিয়ে দেয়নি। এখন এইভাবে যদি তারা ফেঞ্চুগঞ্জে যায়, এইভাবে যদি তারা শায়েস্তাগঞ্জে যায়, নারায়ণগঞ্জে যায়, মানে প্রতিটি জায়গাতেই কতগুলো সমস্যা তৈরি হয়ে আছে। বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, বিএনপি ভার্সেস এনসিপি, এরকম প্রতিটি রাজনৈতিক দলেরই এই সমস্যাগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো অটো প্লে হতে থাকবে। এবং এই জুলাই মাসে বিএনপির ওই যে এনসিপির ওই ঘটনা দেখলাম, তারা মার খাচ্ছে, প্রতিবাদ করতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের কণ্ঠ দুর্বল হয়ে গেছে, তারা আত্মসমর্পণের ভঙ্গিতে, এবং তারা এখন কিংকর্তব্যবিমূঢ়, তাদের যারা প্রমোটার দেশে এবং দেশের বাইরে তারা হতবিহ্বল হয়ে পড়েছে। আর দ্বিতীয়ত যারা তাদেরকে মারছে তারা এখন ভীষণ রকম আহ্লাদিত, তাদের হাত নিষ্পিস করছে, তারা আরো মারতে চায়, তারা মজা পেয়ে গেছে, ভীষণ রকম মজা পেয়ে গেছে। এটা যখন বিএনপির এই যে বিবর্তন, সে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ানোর পরে এইভাবে জুলাই মাসটা
চলতে থাকলো। আগস্টে গিয়ে দেখা গেল বিএনপির সাথে সাথে সমমনা অন্যান্য যে দলগুলো আছে, অর্থাৎ এখানে বিএনপির সাথে যে ছোট ছোট দলগুলো আছে, তারাও এই এনসিপি এবং জামাতের লোকের সাথে মারামারি করতে চাইবে, তাদেরকে পিটিয়ে কাঁঠাল পাকানোর মতো করে নিজেদের হাত পাকানোর চেষ্টা করবে। এবং এটা যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন দেখবেন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, তারপর শেষে অন্যান্য যে সকল বামপন্থী দল রয়েছে, ইসলামিক যে সকল দল রয়েছে, আওয়ামীপন্থী ইসলামিক গ্রুপগুলো আছে, তারা হই হই রই রই করে এই শ্রেণী শত্রু মানে বিএনপি যাদেরকে আক্রমণ করছে তাদের উপর তারা আক্রমণ করবে। ফলে কি হলো, প্রথম আক্রমণ যেমন বিএনপি কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, প্রথমে এরকম অসংখ্য আক্রমণ হবে, বিএনপি বুঝতেই পারবে না আক্রমণ কারা করছে, তারা মনে করবে হয়তো বিএনপি লোকই করেছে, কিন্তু পরে দেখা গেল আওয়ামী লীগের লোক এই কাজগুলো করেছে। করতে করতে পুরো দেখা গেল মাঠ ছাপা হয়ে যাচ্ছে। এবং এই কাজগুলো আগস্ট মাসে পুরোটা সময় ধরে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ এক পক্ষ মানে শক্তিশালী পক্ষ দুর্বলকে পিটাবে, আর সেই দুর্বল যখন একেবারে দুর্বল হয়ে পড়বে, তখন বিতাড়িত পক্ষ, লুকিয়ে থাকা পক্ষ, গুপ্ত পক্ষ তারা সামনে এসে তাদেরকে মাঠ ছাড়া করবে। এখানে আপনি গিয়ে দেখুন এবি পার্টির কয়েকজন নেতা, জামাতের কয়েকজন নেতা, তারা ইতিমধ্যে অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন সাইট থেকে তাদেরকে তাদের ছবি আর্ট করে তাদেরকে যেভাবে হিট লিস্টে রাখা হচ্ছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, আবার বিএনপি নেতাকর্মীরা তো এই সমস্ত সাইট থেকে না, তারা ডাইরেক্ট বলছে যে টেঙ্গি ভেঙে দেবো, টাক ফাটিয়ে দেবো, এই ধরনের একটা লোকের চোখ উঠিয়ে ফেলছে, মানে হবিগঞ্জে চোখ উঠিয়ে ফেলছে। এই সময়টাতে আপনি বুঝেন ক্রোধ কোন পর্যায়ে আছে। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, এই ঢাকা শহরের গ্র্যান্ড লিডার আপনার মির্জা আব্বাস গত 50 বছর ধরে এই মির্জা আব্বাস এই ঢাকা শহরে সবকিছু নিয়ন্ত্রণ করেছে। তার হাজার হাজার নেতাকর্মী আছে গোপনে প্রকাশের সব জায়গাতে। আচ্ছা, এই যে মির্জা আব্বাস যে অসুস্থ বা সে যে সেখানে পড়ে আছে, কার জন্য পড়ে আছে, কি কারণে পড়ে আছে, সে তো বহুবার বহু মানুষের কাছে কেঁদেছে। এখন তার যারা নেতাকর্মী যখন দেখবে এরকম দুর্বল হয়ে গেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, তখন যদি তার নেতাকর্মী যারা আছে এরকম অকারেন্স ঘটায় ফেলে, তখন আপনি কি করবেন বলেন? এইভাবে মানে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে যেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। তাহলে এর থেকে এই যে প্রকৃতিতে এই ঘটনাগুলো ঘটছে বা ঘটবে, এর থেকে পরিত্রাণের উপায় কি? এর কোনো পরিত্রাণের উপায় নেই। যখন সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ভালো কথা বলেছেন, ধর্ষণ যখন অনিবার্য, তখন সেটা উপভোগ করাটাই শ্রেয়, কোনো ওয়ে নেই। তো সেক্ষেত্রে যখন এরকম সমাজে একেবারে সংঘর্ষটা অনিবার্য হয়ে পড়েছে, সেই সংঘর্ষটাকে মেনে নিয়ে আমি যেটা 2019 সনে এরকম একটা অবস্থা তৈরি হবে, এটা বিএনপি যারা নেতৃবৃন্দ তাদেরকে 2019 সনে বলেছি। আওয়ামী লীগের যে আজকের যে পরিণতি, এই পরিণতিটা 2012-13 সনে আমি লিখিতভাবে বলেছি, টেলিভিশন টকশোতে বলেছি, সবার সমিতি সেমিনারে বলেছি, দলীয় ফোরামে পার্সোনালি বলেছি, কানে কানে বলেছি। হোয়াট হ্যাপেন্ড এগুলো আপনি ওই সময় 2012-13 বাংলাদেশ প্রতিদিন খুঁজে দেখেন, যুগান্তর খুঁজে দেখেন, আমাদের সময় খুঁজে দেখেন, ওই সময়টাতে নয়াদিগন্তে খুঁজে দেখেন, অসংখ্য লেখা পাবেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি বানরের আত্মকাহিনী, একটি রাজকীয় বানরের আত্মকাহিনী, একটি বিড়ালের আত্মকাহিনী, মানে একজন স্বৈরাচারের আত্মকথা, তেল দেশ ভালো পাকিস্তান, নেতা ভালো আইয়ুব খান, এরপরে অগ্নি থেকে তেল, ভানুমতির খেল, বাঘের ঝুনঝুনি, এই কত লেখা যে লিখেছি, প্রত্যেকটা কথা এখন টু দি পয়েন্ট আওয়ামী লীগের লোকদের ক্ষেত্রে ঘটছে। আবার এখন এই যে ঘটনাগুলো বলে যাচ্ছি, যারা ক্ষমতাধর তাদেরও কান বন্ধ, নাক বন্ধ। যারা আকার ইঙ্গিতে শুনছেন তারা হয়তো বলছে, আরে রনি সাহেব কি অবস্থা, ইউটিউব করে সে ভাত খায়, ওখান থেকে 2 টাকা আসে, এটা দিয়ে তার সংসার চলে বোধ হয়, কোনো কাজ নাই, এই ভিউ কামানোর জন্য এই কথাগুলো বলে। শেখ হাসিনা জামানাতে বলতে, আরে কি করে টকশোতে যায়, 2000 টাকা পায়, 1000 টাকা পায়, এই টাকার জন্য যায়, কথাবার্তা বলে।
মার্কেট ভিউ কামায়। তা আমি তো আমার মতো আছি, বেটার দেন বিফোর। আমার 2009 থেকে আমার অবস্থা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আওয়ামী লীগের লোকজন কোথায়? আবার বিএনপি যদি আগামীতে বিপদে পড়ে তাহলে বিএনপির লোকজন কোথায় থাকবে বলেন? কিন্তু এখন তাদেরকে আপনি শোনাতে পারবেন না, কোনো অবস্থাতে শোনাতে পারবেন না। এই যে জামাত আজকের এই অবস্থাতে পড়বে, ইউনূসের জামানাতে বহুবার এই কথাগুলো বলেছি। ডক্টর ইউনূস বিপদে পড়বেন, যা কিছু বলে, এই কথাগুলো ওনার জামানাতে আমরা বলেছি কয়েকজন। আজকে যা কিছু ঘটেছে, এই যে জামাতের এই অবস্থা হবে, এনসিপির এই ঘটনাগুলো ঘটবে, বহুবার এই কথাগুলো বলেছি। ওদেরকে ইন পার্সন বলেছি, নাহিদকে, ওদের মানে ওদের যারা যাদের সঙ্গে যোগাযোগ হয়েছে একই কথা হুবহু বলছে। আমি কখনো তাদেরকে ফ্ল্যাটারিং করিনি। মানে ওরা একবার খুব আশ্চর্য হয়ে গেল যে ওদের কাছে, ওদের যখন ক্ষমতা, বড় বড় বিএনপির নেতা, এখন বড় বড় মন্ত্রী, ওদের কাছে গিয়ে বসে থাকতো একটা কাজের জন্য, একটা সুপারিশের জন্য, একটা পদ পদবীর জন্য। কিন্তু আমি জীবনে কখনো ওদেরকে টেলিফোন করিনি, বরং ওরা ফোন করার চেষ্টা করেছে। বাবারে, আমি তোমাদের সে বয়সে অনেক বড়, চিন্তা চেতনা তোমাদের সাথে মিলবে না, কোন অবস্থায় মিলবে না। ফলে আমার কোনো সাজেশন তোমাদের দরকার নাই, বরং আমাদের মতো সাজেশন দরকার নেই। কিন্তু এখন দেখেন এই যে ঘটনাগুলো ঘটছে, এই কথাগুলো কিন্তু আমি ওদেরকে পাবলিকলি বলেছি, প্রাইভেটলি বলেছি, লিখেও জানিয়েছি, সবকিছু ব্যাপার। কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে। আবার সেম এখন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, সরকারের জন্য যে ঘটনাগুলো ধরেন আগস্টে সেপ্টেম্বরে ঘটবে, আমরা কিন্তু বলে যাচ্ছি। 2024 সনের আগস্ট মাসের 17 তারিখে বর্তমান প্রধানমন্ত্রীকে আমি একটা মেসেজ দিয়ে অসাধারণ একটা বিষয় আমি তাকে জানিয়েছিলাম। এটা গোপনই থাকুক, এটা তার আর আমার মধ্যে। এখন সেরকম ঘটনা যদি আবার ঘটে, তো তিনি নিজেকে কি করে প্রবোধ দিবেন, আল্লাহকে কি করে জবাব দিবেন, আমার কাছে বা উনি কি বলবেন? আমি তো তাকে জানিয়েছিলাম 2024 সনের আগস্ট মাসের 17 তারিখে। তো এরকম অনেকগুলো, মানে মানুষ যখন একটা স্রোতের পক্ষে থাকে, বাতাসের পক্ষে থাকে, চাঁদনি রাতে থাকে, জোয়ার থাকে, বসন্তকালে থাকে, তখন তার পাগল হয়ে যায় মন, সে কোনো কিছু চিন্তা করছে না। কিন্তু এই যে এখন যা কিছু মানে জুলাই মাসে ঘটলো, সেটা জামাতের এমপির ব্যক্তিগত যৌনতা, বিএনপির মন্ত্রীর ব্যক্তিগত যৌনতা, এখানে হিজরার সাথে সেই ডাকসু নেতার কেলেঙ্কারি, ওখানে রাকসু মানে রাজশাহী ইউনিভার্সিটির যে ছাত্র সংসদের জিএস আম্বারের আচরণ, মানে এই যে এনসিপি বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের গাড়ি ঘোড়া ভাঙা হচ্ছে এবং লোকজন তাদের এই দুরবস্থা দেখে হাসাহাসি করছে, ট্রল করছে, সবাই আলহামদুলিল্লাহ বলছে, সুবহানাল্লাহ বলছে, ভালো ভালো বেয়াদব বলছে তাদেরকে, এরকমই হওয়া উচিত। এই সময়টাতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে। এই সময়ের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পু, জুলাই মাসের মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুকে কেন বাদ দিতে হবে? এটা তো জুন মাসে করা যেত, আরো আগে করা যেত, জুলাই মাসে কেন করতে হবে? আমি তো মানে ঘটনা হলো কি, যখন আপনার কাছে কোনো ফেতনা আসে, ফ্যাসাদ আসে, বিপদ বিপত্তি আসে, যেগুলো আপনার নিয়ন্ত্রণে না, ইউ ক্যানট ডু এনিথিং, বাট প্রকৃতি এরকম ঘটনা ঘটেছে। যেমন করোনার সময় কি করেছি? আইসোলেশন করেছি, দরজা বন্ধ করে ঘরে থেকেছি। যখন এরকম পরিস্থিতি হয় তখন ঝামেলায় জড়াতে হয় না, দরজা বন্ধ রাখতে হয়, নিজের নিজের জায়গায় হতে হয়। কিন্তু সরকার দেখা গেল যে এই সময়টাতে অস্থির হয়ে পড়েছে। এই সময়টাতে তার পে স্কেল বাস্তবায়ন করতে হবে, এই সময়টাতে তার ভারত থেকে যে সার্জিও গোর, ট্রাম্পের বন্ধু, তাকে বাংলাদেশে আসার সুযোগ দিতে হবে, এই সময় তার বৈঠক করা লাগবে। এই জুলাই মাসেই তার এনসিপির সাথে বিরোধ করা লাগবে, জুলাই মাসে আওয়ামী লীগের সাথে বিরোধ করা লাগবে, এই জুলাই মাসে চুপ্পুকে বাদ দিতে হবে, এই জুলাই মাসে তার এই কাজগুলো করতে হবে। মানে যেহেতু প্রকৃতি বিরূপ, বর্ষাকালে মানুষ এমনিতে ঘর থেকে বের হয় না, আপনি বের হতে ভিজবেনি, কি আপনাকে ছাতি নিয়ে আবার আপনি বিনা কারণে আপনি ঘর বের হয়েছেন কেন? এই জুলাই মাসে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ক্ষেত্রে সচিবালয়ে যা কিছু ঘটছে, ক্যান্টনমেন্টে ঘটেছে, বিচারালয়ে ঘটেছে, প্রত্যেকটা জিনিসেরই ফলাফল হবে আগস্ট মাস, মানে আউটপুটটা আসবে, যাকে বলা হয় দৃশ্যমান, ফুলে ফুলে শোভিত হবে আগস্ট মাসে। আর আগস্ট মাসে সেইগুলো সেপ্টেম্বর হবে।
এখন যেহেতু জুলাই মাসে আপনি যে কাজগুলো করছেন তার ফল তো আপনাকে ভোগ করতেই হবে, অবশ্যই আপনাকে ফল ভোগ করতে হবে। এটা যেটা বলছিলাম, এটা অ্যাভয়েড করা যাবে না। এটা অ্যাভয়েড করা যেত আপনি যদি জুন মাসে, এপ্রিল মে জুন মাসে তখনই আপনার দরজাগুলো বন্ধ করতেন যে এই 3টা মাস আমি কিচ্ছু করব না। শুধু একটা সময় দেখেন আল্লাহ কত সুন্দর বলছে যে তার রাসূলকে বলতেছে, হে রাসূল, আপনার উপর আমার যে দিন এটা আমি পূর্ণতা দিয়েছি, এই সময়টাতে আপনি আর কোনো কিছু করেন না, আপনার প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে এটা শুকর গুজার করুন এবং তওবা ইস্তিগফার করতে থাকুন। মানে যখন মানুষের সুসময় আসে তখন এটাকে সেলিব্রেট করতে হয়, ঝামেলা জড়াতে হয় না। আর মানুষের যখন দুঃসময় আসে নড়াচড়া করতে হয় না। চোরাবালির মধ্যে পড়লে মানুষ যত নড়বে তত বেশি গভীরে যাবে, এই তো প্রাচীন কথা। তো সেই দিক থেকে আপনি দেখেন সরকার, এনসিপি, অন্যান্য দলগুলো যেভাবে একটার পর একটা ঝামেলায় জুলাই মাসে করলো, এর ফলাফল কি আগস্ট মাসে আসবে না? অবশ্যই আসবে। আর সেই ফলাফলটা সেপ্টেম্বর মাসে গিয়ে কিভাবে পূর্ণতা পায়, শুধু আজকে এই ভিডিওটা স্মরণ করুন এবং সেপ্টেম্বর মাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।